অদিতি তখনও অবাক চোখে চেয়ে আছে। ও বিস্ময় নিয়ে প্রশ্ন করে বসল। আপনি এই বাসে? এটা তো লক্ষ্মীপুর যাচ্ছে। ধ্রুব বুঝতে পারল অদিতির মনের দ্বিধা ও সানগ্লাস চোখ থেকে খুলে বুকের শার্ট ঝুলিয়ে রেখে নিজের মাথা এগিয়ে নিয়ে যায় অদিতিদের দিকে। অদিতি জমে যায় যেন। ধ্রুব ওর চোখে চোখ মিলিয়ে ফিচেল গলায় বলল, হাই নো, এটা লক্ষ্মীপুর বাস অ্যান্ড আমি তোমার সঙ্গে যাচ্ছি। তোমার গ্রামে থাকবো। ইনফ্যাক্ট তোমাদের প্রেমবিরতি বাড়িতে কয়েকদিন থাকবো ভাবছি। ধ্রুবর চোখে কৌতুক খেলে গেল যেন। অদিতি বিস্ময়ে হতবাক ও নিজের বিস্ময় লুকিয়ে ধ্রুবর হাত থেকে ফোন নিয়ে বলল, অসম্ভব। আপনি খামোখা কষ্ট করছেন। আমাদের মধ্যে আর কিছুই সম্ভব না। ধ্রুব অদিতির দিকে হঠাৎ ঝুঁকে এলো। দুজনার মুখ ছুঁই ছুঁই হবে সেই ভয়ে অদিতি মাথাটা পিছিয়ে নিল। তাকিয়ে রইল ধ্রুব চোখের দিকে। ধ্রুব নিজের মতো ওর দিকে ঝুঁকে এসে ফিসফিস করে বলল, সম্ভব, আমাদের মধ্যে সবই সম্ভব অদিতি। ধীরে ধীরে পথ পেরোচ্ছে অদিতি ধ্রুবর বাস। অদিতির পাশে ধ্রুব বসে মোবাইল দেখছে। মোবাইল দেখছে কথাটা ভুল অবশ্য। ওর স্থির দৃষ্টি ঘুরে ফিরে বারবার আটকে যাচ্ছিল অদিতির দিকে। অদিতি চুপ করে অস্বস্তি নিয়ে জানালার বাইরে চেয়ে আছে। ভুলেও ধ্রুবর দিকে তাকাচ্ছে না। ওর খোলা চুল উড়ে ধ্রুবর মুখের উপর ছড়িয়ে পড়ছিল বারবার। ধ্রুব হাত বাড়িয়ে অদিতির উড়ে আসা চুল মুখের উপর থেকে সরিয়ে দিয়ে কিছু বলবে ভাবল। অথচ হঠাৎ অদিতির মলিন বিমুগ্ধ মুখের দিকে চেয়ে ও যেন থমকে গেল। অদিতির চুল উঠছে, বাতাসের ঝাপটায় ওড়না উঠছে, অথচ ওর মধ্যে নিজেকে গোছানোর কোনো তাড়া নেই, অস্থিরতা নেই। ও জানালার দিকে অপলক চেয়ে আছে। মাঝে মধ্যে কি যেন চিন্তায় ডুবে যাচ্ছে। ধ্রুবর হঠাৎ কি হলো, সে ফোনটা নিয়ে আলগোছে বড্ড নিঃশব্দে অদিতির একটা ছবি ক্যামেরায় দিয়ে তুলে নিল। তারপর আবারও ক্যামেরা কোলের উপর রেখে দেখে যেতে লাগলো সামনে বসে থাকা মলিন অথচ সুন্দর মেয়েটার দিকে। বাস স্টেশনে পৌঁছাতে আরও 2 ঘন্টা। বাসের ঝাঁকুনিতে দুজনার অবস্থায় করুন। অদিতির এসব রাস্তায় চলাফেরা করার অভ্যাস থাকলেও ধ্রুব এসবে নতুন। অদিতি কষ্ট পাবে দেখে অতক্ষণ চুপ করে সব সইছিল। এক পর্যায়ে বাস এমন জোরে ব্রেক কষলো অদিতি ছিটকে পড়ল সামনের সিটে। মাথাটায় ব্যথা পাবে তার আগে ধ্রুব দ্রুত হাত দিয়ে ধরে ফেলল ওকে। অদিতি নিজেকে ঠিক করে উঠে ভালোভাবে বসলো। ধ্রুব ওর মাথা থেকে হাত সরিয়ে বলল, ঠিক আছো? অদিতি নিচু গলায় জবাব দিল। হুম। ধ্রুবর পিঠ ব্যথা করছিল। ও সিটে হেলান দিতেই সিট পেছনের দিকে ঝুঁকে গেল। সঙ্গে সঙ্গে পেছনে লোকটা খেকিয়ে উঠল। হে মিয়া, সিট ঠিক করেন আপনার। আচমকা চেঁচিয়ে ওঠে ধ্রুব। ভারী বিরক্ত হয়ে পেছনের দিকে উকি দিল। একটা মাঝবয়সী লোক বসে আছে। এ নিজের সিট পেছনে অনেকটাই হেলিয়ে রেখেছে, অথচ ধ্রুবর বেলায় চেঁচালো। ধ্রুবর দিকে এমনভাবে চেয়ে আছে যেন ধ্রুবকে এখানেই মাইল লাগাবে। ধ্রুব ওই চাহনি দেখে একটা রাগান্বিত দৃষ্টি ছুড়ল। শার্টের হাতা ফোল্ড করতে করতে লোকটাকে দেখে দাঁত খিচিয়ে বলল, কি বলছিলেন আপনি যেন? ধ্রুবর হাতের মাসল আর ওর চোখের রাগ দেখে হয়তো বা লোকটা ভয় পেয়েছে। অমনি মিনমিন করে অন্যদিকে চেয়ে বিড়বিড় করল, মাইয়া নিয়ে বাসে উঠে মাস্তানি দেখাতেছে। ধ্রুবর কানে কথাটা গেল। ওর রাগ এবার চিরিক দিয়ে মাথায় উঠে গেল। ও উঠে দাঁড়াতে চাইল। মাইয়া মানে কি বোঝাতে? লোকটা আচমকায় ধ্রুবর এমন রূপে এবার ভয় পেয়ে সেটিয়ে গেল এক প্রকার। ধ্রুব তেড়ে উঠতে চাইলে ওর হাত দ্রুততার সাথে চেপে ধরে অদিতি। ধ্রুব ওর হাতের দিকে একবার তাকিয়ে আবারও অদিতির দিকে চায়। অদিতি চোখের ইশারায় ওকে থামতে বলছে। ধ্রুব ওই করুণ দৃষ্টি দেখে চোখ বুজে জোরে শ্বাস ছেড়ে আবারও জায়গায় বসে গেল। অদিতি ধ্রুবর হাত ছেড়ে দিল। ওর মাথাটা নিচু করে আস্তে করে বলল, আমাদের গ্রামের লোক একটু অন্যরকম। ওরা এইভাবে বলে, এটা নিয়ে মারামারি করে লাভ নেই। ধ্রুব রাগে কাঁপছিল। অদিতি সম্পর্কে বাজে বলাটাও একদমই নিতেই পারে না। নিজেকে সামলাতে ব্যর্থ হয়ে ধ্রুব অদিতির দিকে একটু ফিরে শাসিয়ে বলল, লোকটার বাড়ি তুমি আমাকে চেনাবে? পড়ে দেখবো এটারে। অদিতির ঘুম পাচ্ছিল। ও বাসের সিটে মাথা হেলিয়ে ঘুমানোর চেষ্টা করলো। এক পর্যায়ে ঘুমিয়েও গেল। ধ্রুব দেখে সেসব। অদিতির মাথা বারবার সিট থেকে হেলে পড়ে যাচ্ছিল। ধ্রুব কি হচ্ছে আজকে জানে। বারবার অদিতির দিকে চেয়ে থাকছে। ছুতে ইচ্ছা করছে। মেয়েটার এলোমেলো চুল গুছিয়ে দিতে ইচ্ছা করছে। অদিতি আজ প্রথমবার এতটা পাশে আছে বলেই কি আজ ওর চাওয়াগুলো বেপরোয়া হচ্ছে। ধ্রুব নিজেকে আশকারা দিল। ধীরে হাত বাড়িয়ে অদিতির মাথাটা নিজের কাঁধে হেলিয়ে দিল। ঘুমের ঘরে অদিতি ধ্রুবর কাঁধে নাক গুজে দিল। এমনটা করার সাথে সাথে ধ্রুবর শ্বাস যেন আটকে এলো। ও ঢোক গিলে ঘাড় ঘুরিয়ে নিজের কাঁধের উপর পড়ে থাকা অদিতির দিকে তাকালো। অদিতি হুঁশে নেই। ধ্রুব ঢোক গিলে আবারও সোজা হয়ে বসলো। ওর লোম দাঁড়িয়ে যাচ্ছে। তারপর যখন অদিতি ঘুমের ঘরে ওর বাহু জড়িয়ে ধরল, ধ্রুবর বুকের ধুকপুকানি যেন এবার লাগাম ছাড়ল।
কোনো মেয়ে আজ অব্দি ওর এতটা কাছে কোনোদিনও আসেনি। ধ্রুবর কাছে এই ছোঁয়া নতুন। ধ্রুব এবার ঢোক গিলে ওর কেমন একটা লাগছে। ও ধীরে ধীরে মাথাটা ঘুরিয়ে অদিতির ঘুমন্ত মুখটার দিকে তাকালো। অদিতি যেন আজ বড্ড নিশ্চিন্ত, ভীষণ আরাম করে ঘুমোচ্ছে। ধ্রুব মুগ্ধ হয়ে দেখে গেল পুরোটাক্ষণ। তারপর আলগোছে অদিতির মাথা সেভাবে রেখে দিল নিজের কাঁধে পুরোটা রাস্তা। বাস লক্ষ্মীপুর পৌঁছেছে। ধ্রুব ঘুমিয়ে পড়েছিল অদিতির মাথায়, নিজের মাথা হেলিয়ে। বাসের মধ্যে শোরগোল শুনে ওর ঘুম ভেঙে গেল। চোখ মুখ কুচকে দেখলো আশপাশটা। অদিতি ওর কাঁধে তখনও মাথা রেখে ঘুমোচ্ছে। ধ্রুব সোজা হলো, ওকে ডাকলো। অদিতি, গেট আপ, আমরা পৌঁছে গেছি। অদিতি একটা পুরুষ কণ্ঠের আওয়াজ ডাক শুনে নিভু নিভু চোখে তাকালো। ওর মুখ প্রায় ছুঁই ছুঁই ধ্রুবর মুখের সঙ্গে। ঘুমের রেশ কেটে পুরো ব্যাপারটা মাথায় আসতে ছিটকে সরে গেল। দ্রুত ওড়না ঠিক করে অপ্রস্তুত গলায় বলতে চাইল। আমি আমি কখন আপনার ধ্রুব কি উত্তর দিবে? ও অদিতিকে টেনে এনেছে নিজের কাঁধে, বললে উল্টাপাল্টা ভাবতে পারে। ধ্রুব কিছুটা দোনামোনা করে বলল। তুমি ঘুমের ঘরে ছিলে, আমি আনিনি। অদিতি শুনল, উকি দিয়ে আশেপাশটা দেখলো সবাই ব্যাগ নিয়ে নেমে যাচ্ছে। ধ্রুব নিজের ব্যাগ গুছিয়ে শার্ট টেনে টুনে উঠে দাঁড়িয়েছে। ততক্ষণে ব্যাগটা কাঁধে ঝুলিয়ে মাথায় ক্যাপ পরে নিল। তারপর অদিতি ধ্রুবর হাত বাড়িয়ে দিয়ে বলল। দাও। অদিতি কিছুটা অস্বস্তি নিয়ে তাকালো। ধ্রুব কি ওকে হাত ধরার জন্য বলছে? অদিতি অস্বস্তি নিয়ে আশেপাশে তাকালো। এই বাসে অনেকেই হয়তো ওকে চিনতে পারে। অদিতি এবার কিছুটা অপ্রস্তুত হয়ে বলল। এসব কি করছেন? আমি হাত ধরতে পারবো না। গিভ মি ইয়োর ব্যাগ। অদিতির কথা শেষ হওয়ার আগেই ধ্রুব বিরক্ত হয়ে বলল। অদিতি এবার ভীষণ লজ্জা পেয়ে গেল। ও এসব কি ভাবছিল, অথচ ধ্রুবর মনে সেসব কিছুই ছিল না। অদিতি ওর ব্যাগ নিজেই হাতে নিয়ে উঠে দাঁড়ালো, বলল। আমি নিতে পারবো, আপনি আগে যান প্লিজ, কেউ দেখে ফেলে কেলেঙ্কারি হয়ে যাবে। ধ্রুব অদিতির কথা শুনে আশেপাশে তাকালো। মানুষজনের ভিড় দেখেও দীর্ঘশ্বাস ফেলে বলল। চলো। বলে অদিতির বিপদের কথা ভেবে মেনে নিয়ে সামনে এগিয়ে গেল। অদিতি ধ্রুবর থেকে দূরত্ব রেখে বাস থেকে নামলো। ধ্রুব বাস থেকে নেমে হাত মুচড়ে স্ট্রেচিং করছিল। অদিতি সেটা দেখে নিচু গলায় বলল। রাস্তাটা ভালো না এদিকের, অনেকবার চেয়ারম্যানকে বলা হয়েছিল, লাভ হয়নি। ওর কথা শুনে ধ্রুব স্ট্রেচিং থামিয়ে সঙ্গে সঙ্গে সোজা হয়ে দাঁড়িয়ে গেল, বলল। ডোন্ট ওয়ারি, আই এম ফাইন। অদিতি বোঝে ধ্রুব কখনোই ওর অসুবিধা প্রকাশ করবে না অদিতির সামনে। ওরা দাঁড়িয়ে থাকে। ধ্রুব একটু পর বলল। তোমাকে নিতে কেউ আসেনি? অদিতি খুঁজছে আশেপাশে কাউকে, বলল। আব্বা আসবেন। ধ্রুব নিজেও তাকালো আশেপাশে। অদিতির বাবা দেখতে কেমন সেটা ওরও জানা দরকার। লোকটার কিসের এত অহংকার, গৌরবের বাহাদুরি জানা লাগবে। হঠাৎ অদূরে নিজের বাবাকে দেখতে পেয়ে আটকে গেল অদিতি। ভয়ে ধ্রুবকে ধাক্কা দিয়ে নিজে থেকে কয়েক ইঞ্চি দূরে সরিয়ে দিয়ে বলল। সরে দাঁড়ান, আব্বা আসছেন। ধ্রুব আচমকা ধাক্কায় কয়েক পা পিছিয়ে অবাক চোখে অদিতির দিকে তাকালো। অদিতির চোখে মুখ ভয়ে, আতঙ্ক। একবার বাবাকে দেখছে তো আরেকবার ধ্রুবর দিকে তাকাচ্ছে। পাঞ্জাবি গায়ে তোফাজ্জল মেয়ের দিকে এগিয়ে গেলেন। ধ্রুব তোফাজ্জলের সঙ্গে অদিতিকে দেখে বুঝতে পারল এই সেই বিখ্যাত প্রেমের বিচারক। ও ভ্রু কুচকে চাইল, আগাগোড়া লক্ষ্য করতে থাকলো তোফাজ্জলকে। দেখেই মনে হচ্ছে ভীষণ রাগী এক মানুষ। ধ্রুব কিছুটা দূর থেকেই দেখছিল বাপ মেয়েকে। তোফাজ্জল মেয়ের ব্যাগ নিজের হাতে নিয়ে বললেন। পথে অসুবিধা হয়েছে? অদিতি আর চোখে ধ্রুবর দিকে চেয়ে সঙ্গে সঙ্গে চোখ ঘুরিয়ে তোফাজ্জলের দিকে চেয়ে জবাব দিল। না। তোফাজ্জল মেয়ের ব্যাগ নিয়ে নিলেন কাঁধে, গমগমে স্বরে বললেন। বাড়ি চলো। অদিতি বাবার পেছনে পেছনে এগিয়ে যাচ্ছে সামনে। স্টেশন ছাড়ার আগে একবার পেছন ঘুরে মলিন চোখে ধ্রুবকে দেখলো। ধ্রুব ভ্রু কুচকে ওর দিকে চেয়েছিল। দুজনার চোখে চোখ মিলল। একজনার চোখে ছিল প্রেমের ব্যর্থতা, তো অন্যজনার চোখে চাপা রাগ। অদিতি মলিন চোখে চেয়ে আবারও বাবার দিকে ফিরে গেল। অদিতি যেতেই ধ্রুব ক্যাপ খুলে ফেলল। ওর মাথায় চড়ে গেছে কিছু একটা। তোফাজ্জল অদিতির বাবা না হলে এতক্ষণে। ধ্রুব নিজের রাগ কন্ট্রোল করলো, পরিকল্পনা মাফিক এগোচ্ছে। স্টেশন ছেড়েও হাতের ক্যামেরা নিয়ে ছবি তুলতে তুলতে চলে গেছে সোজা অদিতির বাড়ির সামনে। ছোটখাটো একটা ইটের তৈরি বাড়ি। বাড়ির সামনে ছোট একটা উঠোন। উঠোনে হরেক রকম শাকসবজি লাগানো হয়েছে। উঠোনের এক পাশে একটা ছোট্ট পুকুর। ধ্রুব বাড়ির বাইরে থেকে সেসবের ছবি তুলল একটা। তখন তোফাজ্জল উঠোনে বসে পেপার পড়ছিলেন। একটা অচেনা ছেলেকে ওনার বাড়ির সামনে ঘুরঘুর করতে দেখে তিনি ভ্রু কুচকে উঠে দাঁড়ালেন। বাড়ির ভেতর থেকে ডাকলেন। এই ছেলে, এদিকে আসো। ধ্রুব ক্যামেরা বন্ধ করে এগিয়ে গেল। তোফাজ্জলের সামনে দাঁড়াতে তিনি ধ্রুবকে আগাগোড়া ভালোভাবে দেখে নিলেন। যুবক ছেলে, চোখে সানগ্লাস, পিঠে ঝুলানো বাদামি রঙের ব্যাগ। দেখে তো শহুরে ছেলে মনে হচ্ছে। তোফাজ্জল বললেন। কোথা থেকে আসছো তুমি? গ্রামে নতুন লাগছে। ধ্রুব সানগ্লাস খুলে শার্টে ঝুলিয়ে শান্ত স্বরে জবাব দিল।
বরিশাল থেকে এসেছি এই গ্রামের প্রজেক্টের কাজে। প্রজেক্ট? গ্রামে কিসের প্রজেক্ট? তোফাজ্জল নিজের স্বভাবতই সন্দেহ করলেন। ধ্রুবর কাছে মিথ্যা তৈরি করাই ছিল। ও নিজের ক্যামেরা দেখিয়ে বলল, আমি ফটোগ্রাফি করি। এই গ্রামে আমাকে আমার কোম্পানি থেকে পাঠিয়েছে শ্যুটের জন্য। তোফাজ্জল ভ্রু বাঁকিয়ে হাত এগিয়ে বললেন, দেখি তোমার ক্যামেরা দাও তো, কি ছবি তুলো দেখি। ধ্রুব এবার কিছুটা থমকালো। ক্যামেরার প্রথম ছবিটাতেই অদিতি বাসে তুলেছিল। ধ্রুব তোফাজ্জলের দিকে ভ্রু কুচকে তাকালো, বোঝার চেষ্টা করলো ওনার মতিগতি। বোঝা গেল তোফাজ্জল ক্যামেরা নিয়ে ছাড়বে। অন্য কেউ হলে হয়তো বা ধ্রুব সোজা মুখের উপর মানা করে দিত, কিন্তু এখানে তোফাজ্জল দাঁড়িয়ে আছেন। ওনার সঙ্গে ধ্রুবর প্রতিটা কথা, আচরণ সবকিছুর উপর নির্ভর করছে ধ্রুবর সঙ্গে অদিতির সম্পর্ক। ধ্রুব চুপচাপ ক্যামেরা এগিয়ে দিল। তোফাজ্জল মাত্র দুটো ছবি দেখলেন, বাকি আর ঘাটালেন না। ক্যামেরা ফিরিয়ে দিলেন। ধ্রুব যেন হাফ ছেড়ে বাঁচল। তোফাজ্জল বললেন, গ্রামে কার বাড়িতে থাকবে? ধ্রুবর কাছে জবাব তৈরি ছিল। এখনও ডিসাইড করিনি। কাজ সবে শুরু হয়েছে। এখানে কোনো হোটেল পাওয়া যাবে? ওদের কথা বলার ফাঁকে অদিতি চুলে গামছা পেঁচিয়ে উঠোনে এসেছে কাপড় মেলে দিতে। ধ্রুবকের বাবার সঙ্গে কথা বলতে দেখে অদিতি সেখানেই থমকে গেল। ধ্রুবরও তখন চোখ গেল অদিতির দিকে। ভেজা মুখ, গামছা পেঁচানো চুল, ওই মুখের উপর লেপ্টে থাকা ভিজে বেবি হেয়ারগুলো, আর হাতে বালতি। অদিতিকে লাগছিল পাক্কা গৃহিণী, শুধু শাড়িটাই মিসিং। ধ্রুব মুগ্ধ হয়ে দেখে যেতেই লাগলো ওই গোলগাল মুখের সৌন্দর্যটুকু। তোফাজ্জল ধ্রুবর দিকে চেয়ে বললেন, গ্রামে হোটেল খুঁজতে এসেছো? জীবনে গ্রাম দেখোনি? ধ্রুবর তাৎক্ষণিক ধ্যান ভেঙে গেল। ও দ্রুত চোখ সরিয়ে ফেলল অদিতির থেকে। গলা কেশে তাকালো তোফাজ্জলের দিকে। অদিতিও দ্রুত কাপড়ের বালতি উঠোনে রেখে দৌড়ে আবারও ভেতরে চলে গেল। অথচ ভেতরে গেলেও পর্দার ফাঁক গলিয়ে দেখতে লাগলো ধ্রুবকে। ধ্রুবকে এভাবে বারবার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে ওর হাত পা কাঁপছে রীতিমতো। ওখানে কি হচ্ছে কে জানে, বলা যায় না। এই ছেলে আদৌ কি বুঝতে পারবে অদিতির সমস্যাগুলো, ওর ভয়গুলো? যা গোয়ার ছেলে, যে কখনো কারো ধার করেনি, সে আজ তোফাজ্জলের কাটছাট কথা আদৌ সহ্য করবে কিনা কে জানে। অদিতি পর্দার আড়ালে মুখ লুকিয়ে দেখতে থাকলো শুধু। ধ্রুব তোফাজ্জলের কথা জবাব দিল, শহরে বড় হয়েছি আমি। গ্রাম সম্পর্কে এক্স্যাক্ট তেমনটা ধারণা নেই। যদি থাকা জায়গা না থাকে তবে রাতটা মনে হয় স্টেশনে কাটিয়ে দিতে হবে মেবি। তোফাজ্জল ভাবলেন, একটা শহরের ছেলে স্টেশনে রাত কাটালে এটা গ্রামেরই বদনাম, ওনার মেহমানদারির বদনাম। তাই তিনি পরে বললেন, স্টেশন কোনো থাকার জায়গা না। আমার বাংলো বাড়িতে থাকতে পারো কদিন। যদি আমার প্রস্তাব ভালো না লাগে তবে রাতের বাস ধরে বাড়ি চলে যাও। ধ্রুব চোখ মুখ শান্ত, অথচ ভেতরে ভেতরে সে এসবই আশা করেছিল। সবকিছু প্ল্যান মাফিক চলছে। ও কাঁধের ব্যাগে ফিতে ধরে বলল, আমার প্রবলেম নেই। খাবার আমি এখানেই কোনো রেস্টুরেন্টে খেয়ে নেব। রেস্টুরেন্ট? তোফাজ্জল ভ্রু কুচকালেন। ধ্রুব এবার কিছুটা হতাশ হয়ে বলল, গ্রামে হোটেল থাকে না, কিন্তু ছোট ধাবা থাকে শুনেছি। এখানে কি সেটাও নেই? তোফাজ্জল ধ্রুবর কথাবার্তা শুনে বুঝতে পারলেন এই ছেলে জীবনেও গ্রাম দেখেনি। উনি ভ্রু কুচকে বললেন, এখানে ধাবা নেই, ছোট ছোট দোকান আছে যেখানে শুধু চা পাওয়া যায়। চা খেয়ে জীবন চললে চাই খেতে পারো, না হলে আমার এখানে খাবার খাওয়া যাবে। ধ্রুব মনে মনে হাসে। এই লোক ভারী অদ্ভুত। হেল্প করছেন অথচ কথার মধ্যে কোনো নরম ভাব নেই। সবকিছুর মধ্যে একটা রাগী ঘাটতেরা ভাব। ভালো হয়েছে, জামাই শ্বশুর ভালো জমবে। দুজনের রাগই তুঙ্গে থাকে সবসময়, এবং দুজনেই ঘাটতেরা। ওদের দুজনের জিন ধ্রুব অদিতির বাচ্চাও পেয়ে গেলেও পেয়ে যেতে পারে। ধ্রুব বলল, থ্যাঙ্কস। আপনি চাইলে এসবের জন্য আমি পে করতে পারি আপনাকে। তোফাজ্জল এবার মহা বিরক্ত হলেন। বললেন, টাকা পয়সার হিসেব দেখানোর দরকার নেই। যাও গোসল করে খেতে আসো। পুকুর ওপাশে আছে, ঘরে গোসলের জন্য আলাদা ব্যবস্থা নেই। ধ্রুব পুকুরটার দিকে একবার চেয়ে তারপর তোফাজ্জলের দিকে তাকালো, জবাব দিল। ওকে। তোফাজ্জল আর কথা বাড়ালো না। পরপর চেয়ার থেকে পেপার নিয়ে হেঁটে নিজের ঘরে ঢুকে গেলেন। তাকে ঘরের দিকে আসতে দেখে অদিতি দ্রুত পর্দার আড়াল থেকে সরে গেল। তোফাজ্জল দেখার আগে দ্রুত নিজের ঘরে ঢুকে গেল। ধ্রুব ওর বাড়িতেই থাকবে। অদিতির মন কু ডাকছে। ধ্রুবর ব্যাপারে বাবা জানলে সবার সামনে ওকে অপমান করবেন। ও এসব সহ্য করতে পারবে না একদমই। কেলেঙ্কারি ঘটবে দুজনের মধ্যেই। দুজনেরই যা অসম্ভব রাগ। ধ্রুব হাতে টাওয়েল নিয়ে পুকুর পাড়ে দাঁড়িয়ে কিছুক্ষণ ভাবল। শহুরে জীবন থেকে এতটা দূরে এসে গ্রামের পুকুরে গোসল, ব্যাপারটা তার জন্য নতুন অভিজ্ঞতা। গায়ে শুধুমাত্র প্যান্ট রেখে পুকুরে নেমে পড়ল। সাঁতার কেটে ডুব দিয়ে উঠল। গোসল শেষে ভিজে গায়ে শার্ট প্যান্ট পরে নিল। বাড়িতে থাকলে হয়তো খালি গায়ে প্যান্ট পরে বের হয়ে যেত বাথরুম থেকে, কিন্তু এটা আরেকজনের বাড়ি। অনেকেই হাঁটাচলা করে উঠোনে। তাছাড়া অদিতি আছে। ধ্রুব ওকে অপ্রস্তুত করতে চায় না।
ধ্রুব টাওয়েল দিয়ে চুল মুছতে মুছতে বাড়ির দিকে যেতে গিয়ে হঠাৎ ও থমকে দাঁড়ালো। অদিতি উঠানে দাঁড়িয়ে কাপড় মেলে দিচ্ছে। ধ্রুবকে দেখেই অদিতির হাত কাঁপা শুরু হয়ে গেছে ও আশেপাশে তাকালো। কেউ কি দেখে নিচ্ছে? ধ্রুব ভেজা গামছা দিয়ে মাথা মুছতে মুছতে ওর কাছে এগিয়ে এলো। অদিতি তাকে দেখে চোখ নামিয়ে নিল, বলল, কেউ দেখবে, ভেতরে যান প্লিজ। ধ্রুব আশেপাশে তাকালো, কেউ নেই আশেপাশে। তোফাজ্জল বাইরে গেছেন। ধ্রুব অদিতির দিকে ঝুঁকে এসে আশপাশটা সতর্ক চোখে চেয়ে দেখতে দেখতে বলল, তোমার বাবা আসলেই বড্ড কড়া। তুমি সত্যি তোমার বাবার মেয়ে তো? ধ্রুব এবার অদিতির দিকে মাথাটা নিচু করে তাকালো, ফিস ফিস করে বলল। ডাউট হচ্ছে আমার। অদিতি ভ্রু কুচকে ধ্রুবর দিকে মাথা তুলে তাকালো। ধ্রুব ওর দিকে আর একবারও তাকালো না। যা বলা শেষে টাওয়েল দিয়ে চুল মুছতে মুছতে সেভাবেই বাড়ির সোজা সামনের বাংলোতে ঢুকে গেল। অদিতি কিছুক্ষণ সেভাবেই চেয়ে হঠাৎ করে হেসে ফেলল। ধ্রুব ওর আশেপাশে থাকছে, ব্যাপারটা ওকে হয়তো আনন্দই দিচ্ছে। দুপুরে তখন গোসল করে এসে ধ্রুব মাত্রই রুমে এসেছে। ছোট একটা রুম। রুমের এক পাশে একটা পড়ার টেবিল, অন্য পাশে দুজনের জন্য একটা বেড। বেডের পাশে একটা ছোট টেবিল, যেখানে পানির কলস আর গ্লাস রাখা। ধ্রুব কখনোই এত ছোট রুমে থাকতে অভ্যস্ত নয়, বোঝাই যাচ্ছে। ওকে এখানে যতটুকু যত্ন করার দরকার সেটুকুই করা হবে। এক্ষুনি জামাই আদর চাওয়াটা ধ্রুবর বোকামি। ধ্রুব দীর্ঘশ্বাস ফেলে এগিয়ে গেল বিছানার দিকে। সারাদিনের জার্নিতে ধ্রুবর পুরো শরীর ব্যথা হয়ে গেছে। তার মধ্যে রাস্তার দুরবস্থা যেন আরেক বিপদ। পুরো শরীরের হাড্ডি মাংস একদম এক করে ছেড়েছে। ধ্রুব ময়লা শার্ট খুলে পাল্টাচ্ছিল। চেয়ারের উপর টি শার্ট রাখা ছিল খালি গায়ে। ওদিকে যাওয়ার সময় হুট করে ঘরের দরজা খুলে গেল। ধ্রুব টি শার্ট হাতে পেছনে ফিরে চাইল। অদিতি এসেছে। বারবার পেছনের দিকে দেখে ভীত সন্ত্রস্ত মুখটা ঘোমটার আড়ালে ঢেকে চোরের মতো ঘরে ঢুকে পড়ল। ধ্রুব টি শার্ট হাতে দেখছিল অদিতিকেও, বলল, তুমি এখানে? কেউ দেখেনি? অদিতি মুখ থেকে ঘোমটা সরিয়ে ফেলল। তারপর দুজনে একে অপরের দিকে তাকালো। অদিতি ধ্রুবকে খালি গায়ে প্রথম দেখা মাত্র চোখ বড় বড় হয়ে গেল মুহূর্তে। দ্রুত ও মুখ চেপে পেছনে ঘুরে গেল। অদিতিকে পেছনে ঘুরতে দেখে ধ্রুব নিজের শরীরের দিকে একবার চেয়ে দেখলো, সে খালি গায়ে, শুধু প্যান্ট পরা। অদিতি অপ্রস্তুত হয়ে পড়েছে। ধ্রুব সেটা বুঝে দ্রুত তাড়াহুড়ো করে টি শার্ট গায়ে দিতে লাগলো। অদিতির বুক কাঁপছে। এমন পরিস্থিতিতে সে জীবনে প্রথমবার পড়েছে। কোনো পরপুরুষকে এভাবেও দেখেনি আজ অব্দি। অদিতি চোখ খিচে ফেলেছে দ্রুতই। ধ্রুব টি শার্ট পরতে পরতে কাচুমাচু গলায় বলতে লাগলো, নক করে আসা উচিত ছিল, আই গেস। অদিতি পেছনে ফিরে থাকা অবস্থায় অপ্রস্তুত গলায় বলল। সরি, আমি বুঝিনি। ধ্রুবর টি শার্ট পরা শেষ। ও কথা মাঝপথে থামিয়ে বলল, ন্যাকামি না করে পিছনে ঘোরো, আমি টি শার্ট পরে নিয়েছি। অদিতি ধীরে ধীরে পেছনে ফিরে তাকালো, কিন্তু লজ্জায় মুখ তুলে ধ্রুবর দিকে তাকাতে পারল না। অন্যদিকে চেয়ে আছে দেখে ধ্রুব বিছানা থেকে এগিয়ে যেতে যেতে বলল, কি বলতে এসেছিলে? অদিতি এবার তাকালো ধ্রুবর দিকে। ধ্রুবর রুমটা একবার দেখে নিল। এমন একটা স্যাঁতস্যাঁতে ঘরে ধ্রুব থাকছে শুধুমাত্র ওর জন্যে। অদিতিকে ব্যাপারটা অপরাধ বোধে ফেলে দিচ্ছে বারবার। অদিতি কথা তুলল, বড্ড অনুনয় করে বলল, ধ্রুব, আপনি এইসবে অভ্যস্ত নন, কেন এমন করছেন? চলে যান, কিচ্ছু হবে না এইসবে। ধ্রুব শুনে অদিতির দিকে পিঠ দিয়ে আছে। ও অদিতির ওসব কথা পাত্তা না দিয়ে ব্যাগ থেকে প্যান্ট বের করতে করতে উদাস ভঙ্গিতে বলল, তুমি এখন এই চোরের মতো আমার ঘরে এসব বলতে এসেছো? অদিতি লজ্জা পেয়ে ওড়না ঠিক করে ধ্রুবর পিঠের দিকে তাকালো। ধ্রুব প্যান্ট হাতে ওর দিকে ফিরে তাকালো। ওর চোখ ভীষণ শান্ত স্বাভাবিক। অদিতি ওর চোখের দিকে চেয়ে একবার কাতর কণ্ঠে বলল, আপনি চলে যান ধ্রুব। আপনার সঙ্গে সামনে কি হবে সেটা ভেবেই আমি দিশেহারা হয়ে যাচ্ছি। এইসব এত সহজ নয়। ধ্রুব এবার বিরক্ত হলো, বলল, তুমি আমাকে বরাবরের মতো চলে যেতে বলছো, অথচ তুমি নিজেও চাও না আমি এখান থেকে তোমাকে না নিয়ে চলে যাই। সবসময় মুখে এক আর মনে এক তোমার। আই এম রিয়েলি টায়ার্ড নাও অদিতি। অদিতির গলা কেঁপে উঠল। ধ্রুবর চোখে চোখ রেখে কেন মিথ্যা বলতে পারে না? কেন ধ্রুব সবসময় ওর মুখে না বলা কথা বুঝে ফেলে? অদিতি অন্যদিকে দৃষ্টি ঘুরিয়ে আবারও মিথ্যা বলল। আপনি ভুল ভাবছেন, আমি মন থেকেই চাই আপনি চলে যান। ধ্রুব মাথাটা কাত করে তাচ্ছিল্যের হাসি হাসলো। পরপর ভেজা কাপড় বিছানাতে ছুঁড়ে ফেলে রেখে এগিয়ে আসতে লাগলো অদিতির দিকে। ও অনেকটাই কাছে আসতেই অদিতি ওর দিকে চেয়ে পিছু হটে গেল। অপ্রস্তুত ভঙ্গিতে ধ্রুবর দিকে তাকালো। ধ্রুব মাথাটা ঝুঁকে ওর চোখে চোখ রেখে খেয়ে বলল, আবারও মিথ্যে। বারবার যে এত মিথ্যে বলো তুমি হাঁপিয়ে যাও না? তোপাজ্জল হায়াতের মেয়ে। অদিতি চোখ নামিয়ে ফেললো। আবারও ধরা পড়ে গেছে। ধ্রুব ওকে ঘাটালো না, ওর মনের উপর জোর দেখালো না, বরং বড্ড শান্ত নরম গলায় বোঝালো, আমাকে নিয়ে এত চিন্তা না করে নিজের জন্য করো। ভর দুপুরে এক নওজোয়ান ছেলের ঘরে একা একা এসেছো। তোমার প্রেমরীতি বাবা জানলে তো। ধ্রুব গলায় হাত দিয়ে মেরে ফেলার ভঙ্গি করলো। অদিতি ভ্রু কুচকে তাকালো।
ধ্রুবর মজা করা ওর একটু ভালো লাগেনি। ধ্রুব অদিতির নাকের ডগায় তাজা তাজা রাগ দেখে মৃদু হেসে ওর নাকে আলতোভাবে আঙ্গুল ছুঁয়ে বলল। ডোন্ট ওয়ারি, আই উইল বি ফাইন। অদিতি নাকে হাত চেপে ধরল। নাকটা যেন লাল হয়ে গেছে ওর। ধ্রুব নিজের মতো করে দরজা খুলে বেরিয়ে গেল। সে বাইরে যেতে অদিতি দ্রুত ঘোমটা টেনে মাথা ও মুখ ঢেকে নিল। নিচে নেমে একবার দেখে নিল কেউ আছে কিনা। কেউ নেই দেখে এক দৌড়ে ঘরের ভেতর ঢুকে গেল। দুপুরে সবাই খেতে বসেছে। ধ্রুবর পাশে বসেছে অদিতির ছোট ভাই ইফাজ। তোফাজ্জল সাহেব ছেলের মাছের কাটা বেছে দিচ্ছেন। ধ্রুব খেতে বসে খাবারের আইটেম দেখে কিছুটা বিরক্ত হলো। সবজির আধিক্য শুধু। একটা মাছের তরকারি আছে, অথচ ধ্রুব মাছ পছন্দ করে না। ও মুখ কুঁচকে ফেলেছিল। পরপর স্বাভাবিক মুখভঙ্গি করে খেতে বসলো। ধ্রুব সবজি পাতে তুলবে তার আগে অদিতির মা ফাহিমা ভুনা মাংসের একটা বাটি রান্নাঘর থেকে এনে ধ্রুবকে দিলেন। ধ্রুবর হাতে সবজির চামচ। ও অবাক হয়ে ফাহিমার দিকে তাকিয়ে আছে। ফাহিমা হেসে বললেন, তুমি শহর থেকে এসেছো, এই সবজি মাছ হয়তো তেমন খেতে পারবে না, এটা নাও, আমার বড় মেয়ে বানিয়েছে। বড় মেয়ে মানে তো অদিতি। ধ্রুব বাটির দিকে তাকিয়ে হঠাৎ আরো এক দফা ওই মেয়েটার প্রেমে পড়ল। ইচ্ছে করছিল তখন ছুটে গিয়ে ওই মুগ্ধ মেয়েটাকে জড়িয়ে ধরতে। ও নিজের অনুভূতির দাবানল সামলে ফাহিমার দিকে চেয়ে মুচকি হেসে বলল। থ্যাংক ইউ আন্টি। ধ্রুব মাংস দিয়ে খেতে খেতে বারবার অদিতির কথা মনে করছিল। অদিতি লক্ষ্য করেছে সব। ও জানে ধ্রুব এসব খেতে অভ্যস্ত নয়, তাই নিজের হাতে মাংস রান্না করেছে। ধ্রুবর হৃদয় প্রশান্তিতে ভরে উঠল। তোফাজ্জল সবার আগে খাওয়া শেষ করে উঠে গেলে ইফাজ বাবার যাওয়ার দিকে চেয়ে হাঁফ ছাড়ল। সঙ্গে সঙ্গে ধ্রুবর বাহুর শার্ট চেপে ধরে বলল, ভাইয়া, তোমার নাকি ক্যামেরা আছে? ধ্রুব খাওয়া থামিয়ে ইফাজের দিকে তাকালো, বলল, হ্যাঁ, আমি ফটোগ্রাফি করি। ইফাজ চোরের ন্যায় আশপাশটা সতর্ক চোখে দেখে নিয়ে ধ্রুবর কানের কাছে ফিসফিস করে বলল, আমাকে তোমার সঙ্গে নিয়ে যাবে? আমি তোমাকে একদম বিরক্ত করব না, শুধু তোমার ছবি তোলা দেখব। ধ্রুব ইফাজের বাচ্চা বাচ্চা কথা শুনে মাথা নাড়ল। মৃদু কণ্ঠে বলল, ঠিক আছে, নেব, আগে খাওয়া শেষ করো। ইফাজ খুশিতে ঝটপট খাওয়া শেষ করতে লাগলো। ধ্রুব মাঠের মেঠো পথ দিয়ে হাঁটছিল। ইফাজ পাশ দিয়ে খুশিতে দুলতে দুলতে হাঁটছিল। ধ্রুব ক্যামেরা হাতে ছোটখাটো ছবি তুলছিল। ধ্রুব ফোকাস করছিল ক্যামেরা। ইফাজ তখন ধ্রুবর আঙ্গুল চেপে ধরে বলল, ভাইয়া, ছবিগুলো দেখি না একটু। ধ্রুব মানা করলো না। নিচের দিকে ঝুঁকে এসে ইফাজের বরাবর হয়ে ওকে সব ছবি দেখালো। ইফাজ ছবি দেখতে দেখতে ধ্রুবর দিকে তাকালো। ও একটু দোনমনো করছে। ধ্রুব হয়তো সেটা বুঝতে পারলো। ও ইফাজের বাচ্চা বাচ্চা মুখের দিকে চেয়ে জিজ্ঞাসা করলো, ছবি তুলতে চাও তুমি? ইফাজের খুশি দেখে কে ও লাফিয়ে উঠে বলল, হ্যাঁ হ্যাঁ। ধ্রুব ইফাজের চুল এলোমেলো করে দিয়ে ক্যামেরার হাতে ধরিয়ে দিয়ে বলল। তোলো। ইফাজ হাসি মুখে ক্যামেরা হাতে নিল, কিন্তু ছবি তোলার বেলায় তার মন খারাপ হয়ে গেল। ও তো শিখেনি কিভাবে ক্যামেরা ব্যবহার করে। ধ্রুব ইফাজকে ক্যামেরা হাতে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে ভ্রু উঁচিয়ে বলল, কি, ছবি তুলবে না? ইফাজ ক্যামেরা ফিরিয়ে দিল। মন খারাপ করে বলল, আমি ক্যামেরা চালাতেই জানি না, যদি নষ্ট করে ফেলি। ধ্রুব শোনে এই হায়াত পরিবারের ছেলে মেয়েগুলো একটু বেশি ভদ্র সভ্য, অথচ জামাই পাবে চূড়ান্ত উগ্র অসভ্য কাউকে। তোফাজ্জল হায়াতের ভাগ্যের উপর হঠাৎ করে বড্ড আফসোস হলো ধ্রুবর। ধ্রুব ইফাজের দিকে চেয়ে নরম কণ্ঠে বলল, আসো, আমি শিখাই। ধ্রুব রাস্তায় হাঁটু গেড়ে বসে ইফাজের সমান হলো। পেছন থেকে ওর হাত ধরে দুইটা হাত ক্যামেরায় ছোঁয়ালো। ইফাজের হাতে হাত ধরে তারপর কিভাবে ক্যামেরা চালাতে হয় সেটা শেখাতে লাগলো। ইফাজ খুব মনোযোগ দিয়ে দেখছিল ধ্রুবর শেখানো। ধ্রুব ও সেখানে শেষ করতেই ইফাজ নিজে নিজে একটা ছবি তুলল। ছবিটা ছিল একটা গরুর গাড়ির, যা বেশ ভালোই এসেছে। নিজের তোলা ছবি দেখে ইফাজ খুশি হয়ে লাফিয়ে উঠল, বলল, ভাইয়া দেখো, ছবিটা সুন্দর না? ধ্রুব দেখে ছবিটা ততটা স্পষ্ট আসেনি, কিন্তু ইফাজের খুশি দেখে ধ্রুব শান্ত স্বরে বলল, জোর ছবি তুলেছো তুমি, আর তুলবে? ইফাজ উচ্ছ্বসিত গলায় বলল। হ্যাঁ, আরও তুলব। ধ্রুব মানা করলো না। ওরও ভালো লাগছিল ইফাজের পাগলামিগুলো। ও ইফাজের দিকে চেয়ে আশকারা দেখিয়ে মৃদু হেসে বলল, যত ইচ্ছে তোলো, আজকের দিনের জন্য এই ক্যামেরা তোমার। ইফাজ অবাক হয়ে বলল, সত্যি? তোমার ফিল্ম শেষ হয়ে যাবে না তো? ধ্রুব হাসি মুখে জবাব দিল। আমার কাছে আরও আছে, তুমি ছবি তুলতে থাকো। ইফাজ এটা শুনে খুশিতে নাচতে নাচতে যা দেখছে সেটারই ছবি তুলতে লাগলো। ইফাজ ছবি তুলে তুলে ধ্রুবকে দেখাচ্ছে। ধ্রুব তার পাশে হাঁটছিল। মাঝে মধ্যে ইফাজকে টুকটাক নতুন কিছু শিখিয়েও দিচ্ছিল। একসময় ধ্রুবর হঠাৎ কি মনে হলো, সে হাঁটতে হাঁটতে ইফাজকে জিজ্ঞাসা করলো, ইফাজ, তোমার বাবা বলেছিলেন আজ তোমাদের বাসায় মেহমান আসবে। কে আসবে জানো?
মিথ্যে কথা। তোফাজ্জল এমন কোনো কথাই বলেনি ধ্রুবকে, কিন্তু ধ্রুব ইফাজের মুখ থেকে কথা টেনে বের করার জন্য কথা তুলেছে। ইফাজ এক চোখ বন্ধ করে ডান চোখ দিয়ে ক্যামেরার লেন্স দেখতে দেখতে জবাব দিল। আজ না, আগামীকাল আসবে ওরা। ধ্রুব যেন এবার সুযোগ হাতে পেল, ভ্রু কুচকে ফেললো, জিজ্ঞাসা করলো। ওরা কারা জানো তুমি? ইফাজ ছবি তুলতে তুলতে বলল। আপুকে ছেলেপক্ষে দেখতে আসবে। কথাটা শুনে ধ্রুবর চোয়াল মুহূর্তেই শক্ত হয়ে গেল। ও হাত মুষ্টিবদ্ধ করে ফেলে নিজেকে সামলালো, গলার স্বর যথাসম্ভব নরম রেখে প্রশ্ন করে গেল। ছেলে কি করে? ইফাদ নিজের মতো করেই জবাব দিল। দুলাভাই তো ঢাকায় চাকরি করে, মা বলছিলেন উনি একটা কাপড়ের ফ্যাক্টরির ম্যানেজার। দুলাভাই শব্দটা শুনে ধ্রুবর মুষ্টি শক্ত হয়ে গেল। তার উপর তার প্রতিদ্বন্দ্বী কিনা একজন ম্যানেজার, অথচ সে কিনা একটা ম্যানেজারের জন্য মাথায় 80 কেজি ওজনের জেলাসি পুষে রেখেছে। এমন শত ম্যানেজার ধ্রুবর আশেপাশে ঘুরঘুর করে। ধ্রুব রেগে ইফাজের হাত থেকে ক্যামেরা নিয়ে গেল। ইফাজ ক্যামেরা খুইয়ে অবাক হয়ে ধ্রুবর দিকে চেয়ে রইল। মন খারাপ নিয়ে বলল। আর ছবি তুলব না? তুমি তো বলছিলে আজ সারাদিন ক্যামেরাটা আমার। ধ্রুব হাসার চেষ্টা করে ক্যামেরা নিজের হাতে রেখে বলল। এটা আমার ক্যামেরা, বাট আমি এটা তোমাকে দেব যখনই তুমি চাইবে, অন কন্ডিশন। ইফাজের মলির মুখে হাসি ফুটল। সে ধ্রুবর শার্ট ধরে টান দিয়ে বলল। বলো না কি শর্ত? ধ্রুব ক্যামেরা ওর কাঁধে ঝুলিয়ে হাঁটু গেড়ে ইফাজের মুখোমুখি বসলো। ইফাজের চুল এলোমেলো করে দিয়ে বলতে লাগলো। আজ থেকে তুমি আমার শালা। যখনই আমরা দুজন একা থাকবো, তুমি আমাকে দুলাভাই বলে ডাকবে, ওকে? ইফাজের চোখ এ কথা শুনে চড়ক গাছ হয়ে গেল। ও বড় বড় চোখ করে অবাক হয়ে বলল। কিন্তু তুমি তো আপুকে বিয়ে করনি, তোমাকে কেন দুলাভাই ডাকবো? ধ্রুব বিরক্ত হলো। ছোট প্যাকেটে বড় ধামাকা এই পুচকে ছেলে, বাপের মতোই শেয়ানা ভীষণ। ধ্রুব একটু ভেবে নিল, পরপর মুচকি হেসে বোঝাতে লাগলো আবোল তাবোল। আমার বিয়ে হচ্ছে না, পাত্রী পাচ্ছি না বিয়ে করার জন্য, কিন্তু আমার এটা শালা পাওয়ার ভীষণ শখ যে আমাকে দুলাভাই বলে ডাকবে। বউ নেই, তাই শালাও পাচ্ছি না। তোমাকে আমার ভালো লাগে, আজকে থেকে তুমি আমার শালা, ঠিক আছে? ইফাজের চোখ টলমল করে উঠল। ধ্রুবর দুঃখ ভরা কাহিনী শুনে ওর চোখ ভিজে এলো। ও দুঃখী ধ্রুবকে সান্ত্বনা দিতে ওকে হঠাৎ জড়িয়ে ধরলো। ধ্রুব ভ্যাবাচাকা খেয়ে গেল। ও তবুও এক হাত তুলে ইফাজের পিঠে রেখে বুলালো। ইফাজ নাক টেনে বলল। আর কষ্ট পেও না, তুমি আজ থেকে আমার দুলাভাই। ধ্রুব ইফাজের বাচ্চামো ও সরলতা দেখে হেসে ফেললো শব্দ করে। ইফাজ মুখ উঠালো ধ্রুবর কাঁধ থেকে। ধ্রুবর হাসি ওর ইমোশনকে অপমান করে ফেলেছে। ধ্রুব হাসতে হাসতে ইফাজের চুল এলোমেলো করে দিয়ে বলল। আমাদের শালা দুলাভাইয়ের জুটি কিন্তু জোর যাবে শালা বাবু। ধ্রুব এখনো হাসছে। ইফাজ মুখটা ফুলিয়ে ওর হাসি দেখছে। তার অযথা হাসি ইফাজকে এবার বিরক্ত করতে লাগলো। ইফাজ দুহাত কোমরে রেখে নাক ফুলিয়ে বলল। তুমি হাসছো কেন? ধ্রুব হাসি থামিয়ে স্বাভাবিক হওয়ার চেষ্টা করলো। ইফাজের হাত ধরে ওকে টেনে ওর ছোট্ট মোট্ট শরীরটা নিজের সঙ্গে মিশিয়ে নিতে নিতে বলল। আমার বোঝা হয়ে গেছে কেন ও এত সহজ সরল। তোমরা তোমাদের মায়ের জিনিস পেয়ে গেছো, বাট আই লাভ ইট। ইফাজ ধ্রুবর কাঁধে মুখ গুজে শুধু শুনে যাচ্ছিল কথাগুলো, অথচ এসবে কথার মানেও এক বিন্দুও বুঝেনি। ইফাজ আর ধ্রুব হাঁটছে। ইফাজের হাতে ক্যামেরা ও ছবি তুলছে। ধ্রুব হাঁটতে হাঁটতে বলল। ইফাজ, তোমার আপুকে যে ছেলে দেখতে আসবে সে কি ধরনের মানুষ? ইফাজ ক্যামেরায় তোলা ছবি খুঁটিয়ে খুঁটিয়ে দেখে অন্যমনস্ক গলায় বলল, দুল। সঙ্গে সঙ্গে ধ্রুব তাকালো ইফাজের দিকে। ইফাজ চমকে উঠেও ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছে। এখন আবার যদি ধ্রুব ওর হাত থেকে ক্যামেরা নিয়ে যায়। ইফাজ দ্রুত জিভ কেটে বলল। সরি, এই ভাইয়ের নাম ফারদিন হোসেন, আব্বুর বন্ধুর ছেলে। ধ্রুব শান্ত হলো। ছেলের বুদ্ধি আছে যথেষ্ট। ধ্রুব এবার মোক্ষম কথাটাই তুলে ফেলল। ইফাজ, তোমার একটা সাহায্য দরকার আমার, করবে? ইফাজ ছবি তোলা বাদ দিয়ে অবাক চোখে তাকালো ধ্রুবর দিকে। ধ্রুব ইফাজের চাহনি দেখে আগে ভাগে সাবধান হয়ে লোভনীয় অফার তুলল দ্রুতই। অফকোর্স, সাহায্য করলে তুমি যা চাইবে তাই পাবে, এমনকি ক্যামেরা ফর লাইফ টাইম তোমার। ইফাজের চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল। সে খুশিতে লাফিয়ে উঠে বলল। কি কাজ দুলাভাই? ধ্রুব আর ইফাজ সারা দুপুর ক্যামেরা নিয়ে এদিক ওদিক ঘুরে বেরিয়েছে। বাড়ি ফেরার কিছুটা পথ আসতেই তারা দেখে এক জায়গায় মানুষের অনেক ভিড় জমে আছে। গ্রামের মানুষজনও সেদিকে দৌড়ে দৌড়ে যাচ্ছে। ইফাজের মনে শঙ্কা ও ভয় পেয়ে ধ্রুবর এক আঙ্গুল চেপে ধরল। ধ্রুব ইফাজের ধরে থাকা আঙ্গুলের দিকে একবার চেয়ে ভ্রু কুচকে সামনের দিকে তাকালো। গ্রামের মানুষ হইচই করছিল কিছু একটা নিয়ে। ধ্রুব এগিয়ে গিয়ে ঘটনাটা দেখতে চাইল, কিন্তু মাঝপথে ইফাজ ধ্রুবর আঙ্গুল ধরে আটকে ফেলে বলল। দুলাভাই যেও না, যদি আমরা ফেসে যাই। ধ্রুব ইফাজের কথায় কান দিল না। সামনে ভিড় দিকে চেয়ে ভ্রু কুচকে শুধু বলল। কিছু হবে না, আসো আমার সঙ্গে। ইফাজ ধ্রুবর আঙ্গুল ছেড়ে হাত চেপে ধরল ভয়ে। ওরা এগিয়ে গেল।
সেখানে পৌঁছানোর পর দেখতে পেল একটি ছেলে মেয়েকে ঘিরে সবাই ভিড় জমিয়েছে। গ্রামের মানুষ ছেলে মেয়েটির দিকে ঘৃণা ও অবজ্ঞার চোখে তাকিয়ে আছে। সবাই একটা বিষয় নিয়ে ভীষণ চিৎকার চেঁচামেচি করছে। ছেলেটার মুখে মাস্ক ছিল, যা খুলে ফেলা হয়েছে। মেয়েটার বোরখার উপর নিকাব পরা। ধ্রুব আশেপাশে কথা শোনার পর বুঝলো এই দুজন এই গ্রামে প্রেম করতে গিয়ে ধরা পড়েছে। গ্রামের লোকদের এদের নিয়ে চূড়ান্ত কঠোর সমালোচনা দেখে ধ্রুব হতভম্ব হয়ে তাকিয়ে রইল। ও যা শুনেছে তা নিজের চোখে দেখতে পেয়ে সে বিস্মিত। ও কেন যেন স্পষ্ট এই ছেলের জায়গায় নিজেকে দেখতে পাচ্ছে, আর মেয়েটির জায়গায় অদিতি। গ্রামের মুরব্বীরা সিদ্ধান্ত নিয়েছে ছেলে মেয়েটিকে কঠোর শাস্তি দিতে হবে। পবিত্র গ্রামের মাটি অপবিত্র করার সাহস দেখানোর জন্য তারা দায়ী। তোফাজ্জল হায়াতকে খবর দেওয়া হয়েছে, তার বাড়িতে আজ বিচারের আসর বসবে। ধ্রুব তাদের এই আচরণ দেখে নির্বাক হয়ে দাঁড়িয়ে আছে। এসব কি হচ্ছে? প্রেম করলে এমন শাস্তি দিতে হবে? ধ্রুব কিছু বলার চেষ্টা করলো। আপনারা ঠান্ডা হন প্লিজ, সামান্য প্রেমেই তো করেছে, এখানে প্রবলেম কি? চারিপাশের উত্তেজনা ধ্রুবর কথা শুনে আচমকা স্তব্ধ হয়ে গেছে। ইফাজ ধ্রুবর আঙ্গুল চেপে ধরল ভয়ে। তার দুলাভাই এসব বলছেটা কি? গ্রামের লোক ধ্রুবকে আগাগোড়া দেখছে। এই শহুরে ছেলে গ্রামে কোথায় এসেছে? ধ্রুব ওদের বাঁকা চোখে তাকানোকে পাত্তাই দিল না, নিজের মতো করে বলে গেল। আপনাদের মনে হচ্ছে না যে আপনারা বেশি করছেন? ছেলে মেয়ে অ্যাডাল্ট, নিজেদের মন মর্জি প্রেম করেছে। হোয়াটস রং উইথ ইউ দ্যাট? ইফাজের মাথায় পড়ে বাজ। ও আশেপাশে লোকের অবাক দৃষ্টি দেখে, ওদের কারো কারো রূঢ় দৃষ্টি দেখে ভয় পেয়ে ধ্রুবর টি শার্ট টেনে ধরে। ভাইয়া চলো এখান থেকে চলে যাই, আব্বা শুনলে আমাদের মেরে ফেলবে, চলো না। ইফাজ বারবার ধ্রুবকে টানছিল। ধ্রুব যায় না। ও তখনও স্থির ভঙ্গিতে সেখানেই দাঁড়িয়ে থাকে। ও শুনতে চায় গ্রামে এসব হচ্ছেটা কি। ওর ভ্রু কুচকানো। এ পর্যায়ে একজন মধ্যবয়স্ক লোক ধ্রুবর কাঁধে ধাক্কা দিয়ে শাসিয়ে ওঠে। এই ছেলে, গ্রামের মুরব্বীদের সিদ্ধান্তের উপরে কথা বলার সাহস হয় কেমনে তোমার? ধ্রুব সেই ধাক্কায় পিছিয়ে যায়। বুকের দিকে একবার চেয়ে পরপর শান্ত চোখে ওই লোকটাকে দেখে শুধু এটুকু বলল, গায়ে হাত দিবেন না। ওই মধ্যবয়স্ক লোক তবুও এগিয়ে যায় ধ্রুবর দিকে। ধ্রুব পেছাতে থাকে। ওর রাগ ধীরে ধীরে বাড়ছে, যে কোনো মুহূর্তেই ঘুষি পড়তে পারে। এই লোক ধ্রুবর বুকে ধাক্কা দিতে দিতে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।